তবে আমাদের কারিকুলামটা আমি প্রাথমিক নিয়েই কথা বলছি। আমাদের কারিকুলামটা ওয়ার্ল্ড ক্লাস না, সময় উপযোগী না। স্পেশালি গত 15 বছর আমরা যেটা দেখেছি যে মানে শিক্ষা খাতটাকে পুরো একটা এক্সপেরিমেন্টাল যা ইচ্ছা কর টাইপের একটা অবস্থান তৈরি করা হয়েছিল। এখন আসলে আমাদের যে প্রপার শিক্ষক তৈরির যে স্ট্রাকচারটা সেটা কি ঠিক আছে এবং আমরা কিভাবে আরো বেটার শিক্ষক পেতে পারি? না, আমাদের শিক্ষক তৈরি স্ট্রাকচার ঠিক নেই। শিক্ষকতা একটা ক্যারিয়ার, নট নেসেসারিলি ক্যারিয়ার হতেও পারে, নাও হতে পারে। অনেকেই অল্প সময়ের জন্য একটা ওয়ার্ক প্লেসে আসতে পারে, তারপর অন্য ক্যারিয়ার বেছে নিতে পারে, সেটা কোনো বড় বিষয় না। আমাদের মেধাবীরা মেধা বিকাশের জন্য বা তাদের সঠিক মূল্যায়নের জন্য যা দরকার স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে আমাদের দেশে সেগুলো আমরা তৈরি করতে সক্ষম হইনি। সো ক্রাইম ক্যাপিটাল, এগেন আমি বলছি না মোহাম্মদপুরে ক্রাইম কম, এটা বলছি না, কিন্তু আমাকে ভুল মনে করবেন না যে সাফাই গাইছি, তা না। বাট আমি বলছি ওই যে মোহাম্মদপুরকে আনসেফ এবং ক্রাইম ক্যাপিটাল, এই কথাটা সত্যি না। স্টেট মিনিস্টার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কোশ্চেনেই চলে যাই সরাসরি। আমি যতদূর জানি আপনি টেক্সাসে পড়াশোনা করেছেন, যুক্তরাষ্ট্রে। তো সেইখান থেকে আপনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসা এবং মানে সাধারণত কিন্তু আমরা দেখি যেরকম উচ্চশিক্ষা গ্রহণের পরে আমাদের তরুণদের আবার দেশে ব্যাক করার প্রবণতা অনেকটাই কম। তারা বেশিরভাগ সময় বাইরের দেশে সেটেল হওয়ার ট্রাই করেন বা ওইখানেই তাদের একটা লাইফের গোল থাকে। আপনি সেইখান থেকে আবার দেশে ব্যাক করে এন্ড ইউ আর ওয়ার্কিং ফর দ্য পিপল, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? ইতিহাসটা আরেকটু লম্বা। আমি সেই 90 দশকে আন্ডারগ্র্যাড মানে ব্যাচেলার্স পড়াশোনা করি আমেরিকায় রাষ্ট্রে, ইউটি অস্টিন একটা বিশ্ববিদ্যালয় আছে স্বনামধন্য, সেখানে ওটা করে আমি বাংলাদেশে এসে বছর দুয়েক কাজ করে আবার কাজের জন্য আমি দেশের বাইরে চলে যাই। তারপরের 6-7 বছর আমি মোস্টলি ইউরোপ এন্ড নর্থ আমেরিকাতে কাজ করে তারপর আমি মাস্টার্স পড়াশোনা করি যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপর ওখানে আরও 2-1 বছর কাজ করে তারপর ফাইনালি 2009 সালে আমি বাংলাদেশে পার্মানেন্টলি ফিরি। তো বাংলাদেশে পার্মানেন্টলি ফেরার মেইন কারণটা হলো পরিবার। আমার পরিবার মানে আমরা যখন সন্তান এক্সপেক্ট করছি, আমি এবং আমার সহধর্মিনী, তখন আমরা বাংলাদেশে ফিরি, কারণ আমরা সবসময় চেয়েছি আমাদের পরিবার বাংলাদেশেই হবে, বাংলাদেশেই বড় হবে। এবং এটা হওয়ার কারণ হলো যে একটা তো অবভিয়াসলি দেশকে ভালোবাসি, দেশের সকলকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি। তবে আরেকটা বড় কারণ হলো যে আমি এবং আমার সহধর্মিনী আমরা সৌভাগ্যবান যে আমরা এমন পরিবারের অংশীদার এবং আমাদের নিজেদের শিক্ষা দীক্ষা বা পথ চলায় নিজেরা এতখানি অর্জন করতে সক্ষম হয়েছে যে বিশ্বের যে কোনো জায়গায় চাইলে আমরা যেতে পারি। মানে বাংলাদেশে থাকতে চাইলে বাংলাদেশে ভালোভাবে থাকতে পারি, নেপাল থাকতে চাইলে নেপাল ভালোভাবে থাকতে পারি, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে বা ওয়েস্টার্ন ইউরোপে থাকতে চাইলে ওখানেও ভালোভাবে থাকতে পারি। অতখানি অর্জন আমাদের আছে, কিন্তু সকলের জন্য সেম জিনিসটা না। আমাদের মেধাবীরা মেধা বিকাশের জন্য বা তাদের সঠিক মূল্যায়নের জন্য যা দরকার স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে আমাদের দেশে সেগুলো আমরা তৈরি করতে সক্ষম হইনি। এই কারণে আমাদের ব্রেইন ড্রেনটা হয়। আমাদের মেধাবীরা বেশিরভাগ সময়, সকলে না, অল্প কিছু ফেরত আসেন, কিন্তু বেশিরভাগ সময় আসতে সক্ষম হন না বা আসতে পারেন না বা হয়তো আসতে চানও না। তো এই জায়গা থেকে আমাদের এই যে নবনির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার কাজ করছে অবকাঠামোগত ওই পরিবর্তনগুলো আনতে, যেন আগামী দিনগুলোতে আমাদের মেধাবীরা তাদের মেধা বিকাশের জায়গা নিজ মাতৃভূমিতেই খুঁজে পায়। থ্যাংক ইউ স্টেট মিনিস্টার। আরেকটা বিষয়, আপনি রিসেন্টলি হচ্ছে কি শিশুদের যে বই, এই বইটা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়। আপনি বলছিলেন যে একটা বাচ্চা এত ভারী একটা বই সে দেখবে, এটা তো মানে সে তো এটা ইন্টারেস্ট পাবে না। সো অ্যাকচুয়ালি আপনার এখানে প্ল্যানটা কি? আপনি শিশুদেরকে শিশুদেরকে কিভাবে আমরা আবার সেই বইয়ের দিকে ফেরাতে পারি? বা শিশুরা, আমরা জাপানে দেখি বা অন্যান্য কান্ট্রিগুলোতে দেখি যে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে স্কুলে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। ছোট্ট একটা শিশু পিঠে একটা বইয়ের ব্যাগ নিয়ে এসে চলে যাচ্ছে। সো এই জায়গাটা আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে আনতে পারি? হোয়াটস ইউর প্ল্যান অ্যাবাউট দ্যাট? অনেকগুলো ইস্যু একটু একসাথে বলে ফেললেন আপনি। বাট অবভিয়াসলি মানে শিশুরা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবে, খুশি স্কুলে যাবে। আমাদের এখানে যে কমপ্লেনটা মাঝে মধ্যে বাবা মারা করে যে বাচ্চার থেকে ব্যাগের ওজন বেশি, এই জিনিসটা যেন না হয়। বাট মেইন যে জিনিসটা, আপনি আমার যে বক্তব্যের কথা হয়তো বলছেন, এটা কয়েক সপ্তাহ আগে আমাদের ন্যাপে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। বাট মেইন পয়েন্ট হলো আমাদের কারিকুলামে বদল আসতে হবে।
কারিকুলামের সাথে কি পড়ছে, কোন বইটা পড়ছে, সবকিছু, বইটার ডিজাইন কি, এগুলো সবকিছু ইন্টারকানেক্টেড কারিকুলামের সাথে। বাট কারিকুলামে বদল আনতে হবে। আমাদের কারিকুলামটা, আমাদের আমি প্রাথমিক নিয়েই কথা বলছি, আমাদের কারিকুলামটা ওয়ার্ল্ড ক্লাস না, সময় উপযোগী না। সময় উপযোগী কারিকুলাম তখনই হবে যখন এটার মাধ্যমে আসলেই ফাউন্ডেশনাল শিক্ষাটা আমরা সঠিকভাবে পৌঁছে দেব। এবং ফাউন্ডেশনাল শিক্ষা আসলে 100টা জিনিস না। ফাউন্ডেশনাল শিক্ষা খুব সিম্পল: ভাষা শিক্ষা, গণিত শিক্ষা, এবং কিভাবে একটা ভালো সিটিজেন হওয়া যায় সেটা শিক্ষা, মানে সিভিক অ্যান্ড মোরাল এডুকেশন। তো সিভিক মোরাল এডুকেশনে আমাদের কারিকুলামে জায়গা একটু কম আছে। ভাষায় সঠিক যেভাবে কারিকুলামটা ডিজাইন করবার কথা সেভাবে করা নাই। গণিতেও আরো ভালোভাবে করা যেতে পারে। এবং এটার সাথে সাথে কারিকুলামের ভেতরে মানে কোন জিনিসটা পড়বে, কোন জিনিসটার পর কি পড়বে, কত সময় নিয়ে পড়বে, কোন জিনিসটা কত ঘন্টা পড়বে, তারপর কোন ক্লাসে যেয়ে কতখানি পড়বে, ওইটার বই কি থাকবে, বইয়ের ডিজাইনটা কেমন থাকবে, এই সব কিছু, টিচার লেসন কতক্ষণের দেবে, লেসনের আলোচনা কতক্ষণের, টিচার কথা বলবে কতক্ষণ, এই সব কিছু কারিকুলামের অংশ। সো এই সবগুলোতেই আমাদের ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি আছে। এবং এটা বিগত অনেক বছরের ভুল ত্রুটি। স্পেশালি গত 15 বছর আমরা যেটা দেখেছি যে মানে শিক্ষা খাতটাকে পুরো একটা এক্সপেরিমেন্টাল, যা ইচ্ছা কর টাইপের একটা অবস্থান তৈরি করা হয়েছিল। তো সেখান থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে, সেটার কাজ আমরা করছি। আমাদের পরীক্ষা ব্যবস্থাগুলো এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ নির্ভর। মানে প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে যদি আমি বলি, একটা স্টুডেন্ট কিছু শিখছে, পরীক্ষায় গিয়ে এখান থেকে কিছু এমসিকিউ আসছে বা একটা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি যেটা আওয়ামী লীগ সরকার এনেছিল, এরকম একটা স্ট্রাকচার আছে। অর্থাৎ পরীক্ষা বেসে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে ওপেন বুক এক্সামের ব্যাপারগুলো বাংলাদেশ মানে ফরেন কান্ট্রি গুলো প্র্যাকটিস করে থাকে, বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে পড়াশোনার সিস্টেমটা, আমাদের কি সেদিকে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি? অ্যাসেসমেন্ট সবসময় দরকার। অ্যাসেসমেন্ট ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা হয় না। অ্যাসেসমেন্ট বড় দাগে দুই ধরনের হয়: ফর্মেটিভ, সামেটিভ। মানে ফর্মেটিভটা হলো সারা বছর ধরে যে অ্যাসাইনমেন্ট বললেন এরকম অনেক কিছু রিলেটেড আপনার অ্যাসেসমেন্ট চলতে থাকবে, এই সব কিছু অ্যাকুমুলেট করে শেষে আপনাকে একটা গ্রেড দেওয়া হবে। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হলো বছর শেষে ওই যে ফাইনাল পরীক্ষা। তো সামেটিভ অ্যাসেসমেন্টের থেকে স্পেশালি প্রাথমিক পর্যায়গুলোতে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আরো বেশি পজিটিভ রেজাল্টস দেয়। তবে এই মুহূর্তে আমরা সিস্টেমেটিক ভাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যাওয়ার অবস্থানে নাই। সো ওই জায়গাটা আমরা তৈরি করছি, যে জায়গায় আগামী দিনে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রাথমিকে যেতে পারি। যে বিভিন্ন ক্ষেত্রে যারা শিক্ষক হচ্ছেন তাদের ভিতরে একটা প্রবণতা থাকে যে আসলে কিছু করতে পারছি না, প্রাইমারিতে ঢুকে যাই, বা হচ্ছে গিয়ে একটা এডুকেশন রিলেটেড জবে চলে যায়। অর্থাৎ শিক্ষকতা পেশাটা কিন্তু ধরেন বিসিএস এর শিক্ষা ক্যাডারের থেকে মানুষ কিন্তু প্রশাসন ক্যাডারটাকে বেশি প্রায়োরিটি দিবে। এখন আসলে আমাদের যে প্রপার শিক্ষক তৈরির যে স্ট্রাকচারটা, সেটা কি ঠিক আছে, এবং আমরা কিভাবে আরো বেটার শিক্ষক পেতে পারি? আমাদের শিক্ষক তৈরির স্ট্রাকচার ঠিক নেই। শিক্ষকতা একটা ক্যারিয়ার, নট নেসেসারিলি ক্যারিয়ার, হতেও পারে নাও হতে পারে। অনেকেই অল্প সময়ের জন্য একটা ওয়ার্ক প্লেসে আসতে পারে, তারপর অন্য ক্যারিয়ার বেছে নিতে পারে, সেটা কোনো বড় বিষয় না। তবে শিক্ষকদের আমরা না সঠিকভাবে নিয়োগ দিচ্ছি, না সঠিকভাবে ট্রেন করছি। আমাদের শিক্ষক রিলেটেড অনেক প্রবলেম আছে। অনেক শ্রেণীকক্ষে শিক্ষক নেই, অনেক শ্রেণীকক্ষে শিক্ষক যারা আছে তাদের কোনো ইনথুজিয়াজম নেই পড়ানোর, অনেক শ্রেণীকক্ষে, বেশিরভাগ শ্রেণীকক্ষে আনট্রেইন, মানে কোনো ধরনের ট্রেনিং ছাড়া তারা নিয়োগ পেয়েছেন বা ঢুকে গেছেন। তো এইসব যে আমাদের দেশে কিন্তু দেখা যায় যে শিক্ষকের দ্বারাই শিক্ষার্থী বুলিং এর শিকার হচ্ছে, এটা বাংলাদেশে ঘটে প্রায় সময়। সো সেই ক্ষেত্রে একদম কোমলমতি যেসব শিশুরা আছে তাদের জন্য কাজ যেসব শিক্ষকরা করেন, তাদেরকে আসলে এই চাইল্ড সাইকোলজি নিয়ে তাদের স্টাডি করা প্রয়োজন কিনা, বা এই জায়গাটা থেকে আসলে আমাদের কিভাবে স্পেশালি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ট্রেন্ড ছাড়া থাকা উচিত না। এবং সেই ট্রেনিং এর একটা অংশ তো নিশ্চয়ই চাইল্ড সাইকোলজি রিলেটেড থাকবে। সেগুলো যেটা বললাম, আমরা এখন ডিজাইনের কাজ করছি। এবং আপনি যেটা বলেন কি ব্রাইট স্কুল অ্যান্ড হোয়াটনট, আমরা যে কাজগুলো করছি যে পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা সরকারের অধীনে সঠিকভাবে পরিচালিত হবে। সো এই যে প্রাইভেট স্কুলগুলো যারা আছে তারাও বাধ্য থাকবে আগামী দিনগুলোতে যে ওই যে আমরা যে স্ট্যান্ডার্ডটা টিচারে সেট করে দেবো, ওই ট্রেনিং ছাড়া কোনো টিচার, সেটা প্রাইভেট স্কুল হোক যে স্কুলে হোক, ঢুকতে পারবে না। যে কারিকুলামটা আমরা সেট করে দেবো ওর থেকে, মানে ওইটা হলো মিনিমাম কারিকুলাম, যেটা আপনার প্রত্যেকটা স্কুলে, মানে ডাজন্ট ম্যাটার ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, প্রাইভেট বা কি মিডিয়াম, এদেরকে পড়াতে বাধ্য। আমরা স্কুল স্ট্রাকচারের জন্য, মানে এতগুলো ক্লাসরুম, এতগুলো স্টুডেন্টের জন্য ক্লাসরুমে এত স্পেস থাকতে হবে, প্লেগ্রাউন্ডে এত স্পেস থাকতে হবে, বাথরুমে এতগুলো থাকতে হবে, এই জিনিসগুলো আমরা নির্ধারণ করে দেবো আগামী দিনগুলোতে। সো ডাজন্ট ম্যাটার আপনি সরকারি প্রাথমিকে যাচ্ছেন, না প্রাইভেট ইংলিশ মিডিয়ামে যাচ্ছেন, না প্রাইভেট বাংলা মিডিয়ামে যাচ্ছেন, না প্রাইভেট বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনে যাচ্ছেন, ডাজন্ট ম্যাটার, আপনি স্ট্যান্ডার্ডটা সেম পাবেন।
থ্যাংক ইউ মিস্টার স্টেট মিনিস্টার। স্টেট মিনিস্টার, আপনার নির্বাচনী এলাকা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নির্বাচনী এলাকার ভিতরে মোহাম্মদপুর রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকাটিতে কিন্তু কিশোর গ্যাং বা এই টাইপের বেশ কিছু সমস্যা রয়েছে, এবং ঢাকার অন্যান্য এলাকার মানুষ এই বিষয়টাকে মোহাম্মদপুর আনসেফ এরকম একটা টার্ম অ্যাকচুয়ালি স্টাবলিশড আছেন। আমরা প্রিভিয়াস সরকার আমলে দেখেছি যে সেখানকার যারা এমপি মিনিস্টার ছিলেন তারা কিভাবে এই পপুলেশন গুলোকে ইউজ করে তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। সো আপনি আসার পর অ্যাকচুয়ালি পাবলিকের ভিতরে যে এনথুজিয়াজমটা এসেছে যে না, দেয়ার উইল বি আ চেঞ্জ, সো হোয়াটস গোনা বি দ্য চেঞ্জ? আপনি রিসেন্টলি থানার ব্যাপারে প্রথমে একটা জিনিস আগে পরিষ্কার করি, যেটা সবার কাছে পরিষ্কার করি, মোহাম্মদপুর সম্বন্ধে কথাটা যেভাবে বলা হলো এই কথাটা সত্যি না। মানে লোকের পারসেপশন এটা, কিন্তু পারসেপশনটা আসলে এই গণমাধ্যম থেকে তৈরি। হ্যাঁ, কারণ পার ক্যাপিটা মানে জনসংখ্যার সাইজ হিসেবে মোহাম্মদপুরের বৃহত্তর এলাকা, 3টা থানা আছে, শেরেবাংলানগর থানার একটা অংশ, মোহাম্মদপুর থানা আর আদাবর থানা। পার ক্যাপিটা এই 3টা থানায় যত ক্রাইম রিপোর্টেড হয় এবং যতদূর আমরা বুঝি সোশ্যাল মিডিয়া সবকিছু মিলিয়ে লোকাল রিপোর্টিং দিয়েও যত ক্রাইম পারপেট্রেটেড হয়, পার ক্যাপিটা মিরপুর, পুরন ঢাকা অনেক এলাকা আছে এর থেকে বেশি হয়। সো ক্রাইম ক্যাপিটাল, এগেন আমি বলছি না মোহাম্মদপুরে ক্রাইম কম, এটা বলছি না, কিন্তু আমাকে ভুল মনে করবেন না, হ্যাঁ, যে সাফাই গাইছি তা না, বাট আমি বলছি ওই যে মোহাম্মদপুরকে আনসেফ এবং ক্রাইম ক্যাপিটাল, এই কথাটা সত্যি না। এই কথাটার একটা বড় কারণ, একটা পজিটিভ সাইড আছে। একটা বড় কারণ হলো যে ওই এলাকাগুলো থেকে, ওই যে মিরপুর, পুরন ঢাকার যে এলাকা, এর থেকে শিক্ষিত মিডল ক্লাস অনেক বেশি বৃহত্তর মোহাম্মদপুর এলাকায়, এবং তার জন্য যেটাই ঘটে সেটা রিপোর্টিং অনেক বেশি হয়, ইন দ্য সেন্স যে সোশ্যাল মিডিয়াই বলেন আর গণমাধ্যমেই বলেন। আই এম শিওর আপনার খবরের কাগজের অফিসে যেও যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, মানে ওভারঅল আপনি যদি মোহাম্মদপুরে কতজন থাকো, হাত 50% বেশি তুলবে। হ্যাঁ, সো এই কারণে রিপোর্টিংটা মোহাম্মদপুরের বেশি হয়। এগেন তাই বলে মোহাম্মদপুরের ক্রাইম নাই এটা সত্যি না, কমাতে হবে, এটা সত্যি। কমানোর জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, যে পদক্ষেপগুলোতে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। এরা এই দুটো ইনস্টিটিউশন আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এই দুটো ইনস্টিটিউশনের সহযোগিতায় পুরো ঢাকা 13, মানে এই যে আমাদের যে 3 থানা এলাকা, এই পুরো এলাকাটা আমরা সিসিটিভি ক্যামেরা বেস্টনের ভেতরে নিয়ে আসছি। সো ক্রাইম রিপোর্টিং ইজ গোয়িং টু বি ইজিয়ার। এখানে আমরা দুটো নতুন থানার ব্যবস্থা করছি, কারণ বৃহত্তর মোহাম্মদপুর এত বড় এলাকা, ঢাকা শহরে আর কোনো এলাকা নাই যে এত বড় এলাকার জন্য শুধুমাত্র একটা থানা। সো এখানে আরো দুটো নতুন থানার আবেদন আমরা করেছি। একটা আপনার রায়েরবাজার থানা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গেছে, এখন ফাইন্যান্সে আছে, খুব শীঘ্রই পাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় আরেকটা বসিলা থানা, সেটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, খুব তাড়াতাড়ি পাশ হবে, তারপর ফাইন্যান্সে যাবে। সো আমরা আশাবাদী আগামী বছর এই সময় আমরা নতুন দুটো থানা ওখানে থাকবে। তো সেটা যেমন কাজ চলছে, একই সাথে সিটিজেন রিপোর্টিং এর কিছু কাজ আমরা শুরু করেছি। সো যেমন মনে করেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আমার এলাকায় আমরা উন্মুক্ত টাউন হল মিটিং করি প্রত্যেক মাসে। সো সরকারি দায়িত্বপ্রাপ্ত সব অফিসাররা থাকে, জনগণ আসে, জনগণ তাদের কমপ্লেইন ওপেনলি, মিডিয়াও থাকে, সবার সামনে জানায়, সেগুলো রিপোর্টেড হয়, সেগুলো লিখিত আকারে নেওয়া হয় এবং সেগুলো সলভ করার জন্য কাজ করা হয়। তো এখানে যেই সব বড় দাগে যে এলাকাগুলোর স্পেসিফিক মহল্লা রিলেটেড ক্রাইম প্রবলেম এসছে, সেই জায়গাগুলোতে ঈদের টহল বাড়ানো হয়েছে, পুলিশ বক্স মানে বিট অফিস দেওয়া হয়েছে, এবং এগুলো যেই সব জায়গায় দেওয়া হয়েছে ওই এলাকা স্পেসিফিক ওই মহল্লা কেন্দ্রিক ক্রাইম ড্রপ করেছে। সো এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আগামীতে এগুলো আরো বৃদ্ধি হবে। এটাও আমি আশাবাদী যে আজকে যেমন ক্রাইমের রিপোর্টিং যেভাবে শোনা যাচ্ছে বা যেটা হচ্ছে মোহাম্মদপুর, আগামী 1 বছরের ভিতরে এই জিনিসগুলো বিশালভাবে বদল আনবে। মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে নয়, ব্যক্তিগত থেকে প্রশ্ন করছি। বাংলাদেশের তরুণদের ভিতরে দেখা যায় যে তারা বিয়ের জন্য চাকরি করে এন্ড চাকরির জন্য পড়াশোনা করে। এই যে ট্রেন্ডটা আসলে আমাদের চলে আসছে, মানে শিক্ষার যে মূল এসেন্সটা সেটা থেকে কিন্তু আমরা মিস করতেছি। এই জায়গাটা থেকে আমাদের উত্তরণের প্রভাবটা আসলে কি হতে পারে? না, আপনি কথাটা মানে আপনি যেটা বললেন এটা খারাপ কেন? কারণ আপনি যখন চাকরি করবেন, চাকরি কেন করবেন? আপনার পরিবার পরিচালনার জন্য। পরিবারের তৈরি করার একটা অংশ হলো বিয়ে। সো বিয়ের জন্য চাকরি করে এই কথাটা সত্যি না, পরিবার পরিচালনার জন্য চাকরি করে। আপনি অন্য কোনো কারণে চাকরি কেন করবেন? আপনি যদি আমাকে বলেন যে সকাল 9টার সময় উঠে একটা জায়গায় যাবেন, 5টা পর্যন্ত সারাদিন, দেখেন আমরা এই যে ফিজিক্যালি, এই যে আপনার যে ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, এটা এক রাতে তৈরি হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে সারাদিন একটা চেয়ারে বসে থাকার জন্য তৈরি হয় নাই। তো কষ্ট করে সারাদিন যখন একটা চেয়ারে বসে থাকবেন, কেন বসে থাকবেন? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে। গুরুত্বপূর্ণ কারণটা কি? পরিবার। তো তাহলে পরিবারের জন্যই তো চাকরি করেন, এটা ভুল কি ভাই? আচ্ছা, এখন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা কেন করবেন? অনেকে অনেক কারণে করতে পারে, বাট মেইন একটা কারণ থাকে, এগেন ওই যে আমার পরিবার পরিচালনা, আমার পরিবার চালাতে, পরিবার চালানোর জন্য কি দরকার? চাকরি। তাহলে আপনি পড়াশোনা করছেন চাকরির জন্য, এতে প্রবলেম কি ভাই? মানে আপনি বললেন যে এই চিন্তাধারাটা ভুল, কেন ভুল? হ্যাঁ, অ্যাডিশনালি অবভিয়াসলি আমি
সারা জীবন পড়াশোনা করেছি জ্ঞানের খোঁজে, এখনো পড়াশোনা করি জ্ঞানের খোঁজে। ঠিক আছে, সেটা আমার স্পেশাল আলাদা, আপনারও একটু থাকা উচিত, সবারই থাকা উচিত। তো প্রাথমিক আমাদের এখন একটা প্রচেষ্টা আছে যে ওই যে জ্ঞানের প্রতি একটা লোভ, একটা ভালোবাসা, এটা ওই যে 4 থেকে 10 বছরের ভিতরে আমরা ঢুকিয়ে দিতে চাই, একটা ভালোবাসা। কিন্তু সে এটার জন্য সব পড়াশোনা করবে না, কারণ এটার পড়াশোনার জন্য তার স্কুলে যাওয়ার দরকার নাই, এখন ইউটিউবে এইসব পড়াশোনা পাওয়া যায়। আপনি আজকে আমরা এমন জায়গায় আসছি ভাই, হ্যাঁ, যে হার্ড সায়েন্স গুলো ছাড়া, মানে যেটার জন্য আপনার ল্যাবে যে অ্যাকচুয়ালি শিখতে হবে, ল্যাবে, বাকি সবকিছু ইউটিউব থেকে আপনি পিএইচডি নিয়ে নিতে পারেন, সবকিছু, এমন কোনো সাবজেক্ট নাই। আপনি নিয়ে আসেন আমার কাছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনার স্কুলে যাওয়ার দরকার নাই। স্কুলে কেন যাচ্ছেন? ওটার জন্য। স্কুলে এই জিনিসগুলো আমরা আপনাকে দেবো। সো দের ইজ নাথিং রং উইথ শিক্ষা চাকরির জন্য, চাকরি পরিবারের জন্য, এইটাই সিস্টেম। ধারাবাহিকভাবে আপনার সিভিলাইজ সোসাইটি, যে আমরা 200 বছর মনে করেন, যে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে যে 200 বছর বলতে পারি, এই 200 বছর সবাই যারা পড়াশোনা করেছে এই কারণেই করেছে ভাই, অন্য কোনো কারণে করেছে। এটা ভুল, এটা চিন্তা করাটা ভুল। তবে অবভিয়াসলি জ্ঞানের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত, এবং এইটা স্থাপন করার জন্য আমরা ওই যে নতুন কারিকুলামে যে কাজ করছি, এই কারিকুলামের মধ্যে দিয়ে আমরা শিশুদেরকে জ্ঞানের স্থাপনার, ওই যে জ্ঞানের প্রতি ভালোবাসা, এটাতে কি হবে, এই যে আজকে আমরা প্রযুক্তি নির্ভর, মানে বাচ্চারা বই দিকে তাকায় না, ট্যাবের দিকে তাকায় বা মোবাইল ফোনের দিকে তাকায়, মিডল ক্লাস স্পেশালি বলছি, হ্যাঁ। তো ওই যে মোবাইলের দিকে তাকায়, তারা মোবাইলেই তাকাবে ভাই, মোবাইল থেকে তাকে অন্য কোথাও নিতে পারবেন না আপনি। কিন্তু মোবাইলেও যেন তারা জ্ঞানের জিনিসটা খুঁজে। আজ থেকে 500 বছর আগে, বা 500 বছর না, মনে করেন 300 বছর আগে, মানে প্রিন্টিং প্রেস হবার পর যখন বই একটু পপুলার হইলো, বাচ্চারা যখন বই নিয়ে পড়তো, বহুত, আপনি ফ্রান্সের ওল্ড লিটারেচারে যান, ইংল্যান্ডের ওল্ড লিটারেচারে যান, যে জায়গায় প্রিন্টিং প্রেসগুলো আগে গেছে, ওখানে যায় দেখেন মুরব্বীরা, দার্শনিকরা কমপ্লেইন করছে যে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন কাগজের দিকে তাকায় থাকে, চোখ নষ্ট হয়ে যায় সারাদিন এরকম কাগজ পড়তে পড়তে। আজকে আপনি বলছেন না না, ওই কাগজ পড়ো, ট্যাবের দিকে তাকায় না, চোখ নষ্ট হয়ে যাবে ট্যাবের দিকে তাকাইতে তাকাইতে। ভাই বয়স্কদের এরকম একটা প্রবণতা আছে, মানে আমিও বয়স্ক ভাই, 52 পার হয়ে গেছে, বাট সেটা পয়েন্ট না। পয়েন্ট হলো বাস্তবতার দিকে তাকাতে হবে। তো বাস্তবতার দিকে তাকালে বাচ্চারা ওই ট্যাবই দেখবে, কিন্তু ট্যাবে যেন তারা নলেজটা খুঁজে, বাজে টিকটক ভিডিও না দেখে। এইটার জন্য জ্ঞানের প্রতি ওই ভালোবাসাটা, এইটা আমরা প্রাথমিক ঢুকিয়ে দিতে চাই। থ্যাংক ইউ মিস্টার মিনিস্টার, আপনার ইন্টারভিউর জন্য। জি।